গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ছবি ঘরে অন্ধকার। পড়ছি এর প্রথম পর্ব। প্রৌঢ় লোকটি তার রোগা লম্বা মুখখানি তুলে আমার দিকে তাকিয়ে রইলেন, স্থির দৃষ্টি। আমি চোখ নামিয়ে নিলাম। একটা খটকা লাগল। চেনা, কোথায় দেখেছি, কি নাম, কিছুই মনে পড়ছে না। আবার আমি চোখ তুলতেই তিনি বললেন, কিরে, কেমন আছিস? মায়ের শরীর কেমন? গলার আওয়াজ শুনেই চিনতে পারলাম। সঙ্গে সঙ্গে সংকুচিতভাবে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, রমেশ জ্যাঠামশাই, চিনতে পারিনি আগে, খুব রোগা হয়ে গেছেন। উনি খুঁ করে নাকের শব্দ দিয়ে হাসলেন। তার মধ্যে একটা বিদ্রূপের ভঙ্গি আছে, যেন ওর রোগা হওয়া বিষয়ে কথা বলে আমি একটা বোকামি করেছি। পরে বুঝতে পেরেছিলাম, সত্যি খুব বোকামি করেছি আমি। কথা হচ্ছিল একটা পানের দোকানের সামনে। রাস্তা পেরিয়ে এসে আমি সিগারেট কিনতে চেয়েছিলাম। রমেশ জ্যাঠামশাইকে আগে চিনতে পারলেই ভালো হতো, তাহলে দূর থেকে দেখেই সটকে পড়ে অন্য সিগারেটের দোকানে চলে যেতাম। রাস্তাঘাটে এইসব গুরুজন টাইপের লোকের সঙ্গে দেখা হওয়া আমার মোটেই পছন্দ হয় না। মাঝ রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ ঢিপ করে কারুর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও বিশ্রী লাগে। অথচ আগে যাকে প্রণাম করেছি, অনেকদিন পর তার সঙ্গে দেখা হলে প্রণাম করতেই হয়, এরাও আশা করে থাকেন। সিগারেটের প্যাকেটটা চট করে পকেটে লুকিয়ে ফেললাম, অর্থাৎ একটা লুকোবার ভঙ্গি করলাম। উনি সেটা আগেই দেখেছেন। রমেশ জ্যাঠামশাই কিনলেন 5টা বিড়ি। একটা বিড়ির সামনে ও পেছনে দুবার ফু দিয়ে তিনি তারপর ধরালেন দড়ির আগুনে। আবার আমার দিকে মুখ তুলে বললেন, তোরা এখনো সেই টালিগঞ্জে আছিস? আমি বললাম, না, এখন গোল পার্কের দিকে উঠে এসেছি। নিজেরা বাড়ি করেছিস? না, ভাড়া বাড়ি। তোর দাদা তো একটা ব্যাংকে। হ্যাঁ। আর তুই? আমি এখনো ঠিক কোথাও। কতদিন যোগাযোগ নেই, তোর বাবা মারা যাবার পর তো আর। কথা বলতে বলতে উনি হাঁটতে লাগলেন পার্কের দিকে। আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হলো। এইসব ক্ষেত্রে মিনিট 3 কথা বলার পর হঠাৎ একসময় বলতে হয়, আচ্ছা চলি, আমার একটা জরুরি কাজ আছে। বেশি বয়স্ক আত্মীয় স্থানীয় কারোর সঙ্গে দেখা হলে তারা খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির প্রত্যেকের খবর নেবেনি। ইনিও আমার মা, 2 দাদা, 2 কাকা, সবার খবর আলাদা আলাদাভাবে নিলেন, যেন এগুলি খুবই জরুরি সংবাদ। বাধ্য হয়ে তখন আমাকে বলতে হলো, আপনার বাড়ির সবাই কেমন আছে? উনি আবার নাক দিয়ে সেই খুঁ শব্দ করে বললেন, আছে এখনো। পার্কটার পাশে একটা সিনেমা হল। বহুদিন হলো এই সিনেমা হলের গেটে তালা বন্ধ। সামনে চাটাই ও মাদুর পেতে কয়েকজন লোক বসে আছে। তাদের পেছনে একটা লাল শালুতে লেখা 208 দিন অনশন। ট্রামে বাসে যেতে যেতে এই দৃশ্যটি দেখেছি অনেকবার। লাল শালুর ওপর কাগজ সেটে দিনগুলো বদলে দেওয়া হয়। মনে আছে, আগেরবার দেখেছিলাম 196 দিন অবিরাম অনশন। যতবার দেখেছি ততবারই মনে হয়েছে 196 দিন অবিরাম অনশন কখনো মানুষের পক্ষে সম্ভব? নিশ্চয় এর মধ্যে একটা গাঁজাখুরি ব্যাপার আছে। রমেশ জ্যাঠামশাই আমাকে চমকে দিয়ে সেই সিনেমা হলের সামনে অনশনকারীদের পাশে বসে পড়লেন এবং চাটায়ের এক কোণের ওপর হাত চাপড়ে বললেন, আয় বস। আমি দোনামোনা করারও সুযোগ না নিয়ে বসে পড়লাম। কেননা যারা অনশন ও ধর্মঘট করে রয়েছে তাদের প্রতি সমর্থন জানানোই নিয়ম। আমি যে কোনো অজুহাত দেখিয়ে বসতে না চাইলে কিংবা দেরি করলে নিশ্চয়ই সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাত। হয়তো মনে করত আমি শোষক শ্রেণীর কেউ কিংবা স্রেফ চালিয়াত। কিসের জন্য ধর্মঘট বা কোন কারণে অনশন তা আমি কিছুই জানি না। এখন আমার চেনা কেউ আমাকে দেখলে চমকে যাবে নিশ্চয়ই। আমি একটা সিনেমা হলের সামনের ফুটপাতে চাটাইয়ের ওপর বসে আছি। সিনেমা হলের কর্মচারীরা সম্ভবত মাইনে বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছে, কিন্তু তাতে আমার কি আসে যায়? রমেশ জ্যাঠামশাই পাশের কয়েকজন লোককে বললেন, এটি আমার এক ভাইপো, লেখে টেকে অনেক ম্যাগাজিনে লিখেছে। চেনাশুনো বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমার লেখা টেখার উল্লেখ করলে আমি মরমে মরে যাই। অনেকেই আমার লেখা পড়েনি, অনেকেই নাম শোনেনি, অনেকে লেখা ব্যাপারটাকে গুরুত্বই দেয় না। আমার কোনো হোমরা চোমরা আত্মীয়কে হয়তো আমার মামা বা কাকা বললেন, জানেন তো, আমাদের অমুক আজকাল লেখে।
তিনি তখন সাদা মুখ করে বলেন, "অ, তাই নাকি? কি লেখো তুমি?" এক্ষেত্রে তাই হল। এইসব ধর্মঘটিরা কখনো ঘুণাক্ষরেও আমার নাম শোনেননি। তারা কয়েকজন তাস খেলায় ব্যস্ত ছিলেন। আমাকে একবার দেখেই বুঝলেন আমি কিছু মনোযোগের যোগ্য নই। তাই আবার চোখ ফেরালেন তাসের দিকে। শুধু একজন খানিকটা উৎসাহ দেখিয়ে জিজ্ঞেস করলেন, "আপনি কি কোনো পেপারে লেখেন?" ভূর্জপত্রে কিংবা স্লেটে যে লিখিনি, ফুলস্কেপ সাইজ কাগজে লিখি, এ কথা ওদের বলতে পারতাম, কিন্তু পেপার মানে ওদের কাছে খবরের কাগজ। সুতরাং মাথা দুদিকে নেড়ে বললাম, "না।" লোকটি অভিমানী গলায় বললেন, "কোনো পেপারেই আমাদের আন্দোলনের কথা ছাপালো না। কতবার নিজে গিয়ে দিয়ে এসেছি।" আমি চুপ করে রইলাম। ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, "আপনার সঙ্গে কোনো পেপারের লোকজনের সঙ্গে চেনা নেই? দেখুন না, আমাদের খবরটা যদি একটু ছাপানো যায়।" আমি মুখ কাঁচুমাচু করে বললাম, "আমার সঙ্গে সেরকম চেনা নেই কারুর।" ভদ্রলোক বিশ্রীভাবে মুখ কুঁচকালেন। নিশ্চয়ই আমাকে ভাবলেন একটা অপদার্থ। আপন মনেই বললেন, "সব শালা কাগজগুলো তো আজকাল বিজ্ঞাপন দিয়ে পাতা ভরায়, খবর আর ছাপবে কি?" আমি এমন একটা মুখের ভাব করে রইলাম, যার মানে হয়, তা তো বটেই, তা তো বটেই। কিন্তু ২০৮ দিন অনশনের রহস্যটা কি? এই লোকগুলি সবাই ২০৮ দিন না খেয়ে এখানে বসে আছে, আমার রমেশ জ্যাঠা সমেত। তারপরও উনি হেঁটে গিয়ে দূরের দোকান থেকে বিড়ি কিনে আনলেন। এ কখনো সম্ভব? আমি আজ দুপুরে খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খেয়েছি আমার ছোট মাসির বাড়িতে। ইলিশ মাছটার পেট ছিল ডিম ভর্তি। ইলিশ মাছের ডিম ভাজার চেয়ে সুখাদ্য এ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। কাস্পিয়ান সাগরের একরকম মাছের ডিমের নাম ক্যাভিয়ার। ইউরোপ আমেরিকায় সেটা একটা দারুণ দামি ও শৌখিন খাবার, ডেলিকেসি যাকে বলে। আমি সেই ক্যাভিয়ারও খেয়ে দেখেছি। আমার মতে সেটা গঙ্গার ইলিশের ডিমের তুলনায় কিছুই নয়। আজ দুপুরে সেই ডিমের লোভে লোভে অনেকখানি খিচুড়ি খাওয়া হয়ে গেছে। ভরা পেট নিয়ে আমি বসে আছি এতগুলো ক্ষুধার্ত লোকের সঙ্গে। নিজেকে এখন আমি কি বলবো? হংসদের মধ্যে বক, না বকদের মধ্যে হংস? লোকগুলিকে আমি একবার ভালো করে দেখে নিলাম। সকলেই রোগা রোগা, সকলেরই মলিন পাঞ্জাবি ও ধুতি। পাঞ্জাবির পকেটের ধারগুলি খুব ময়লা, পকেটে হাত ঢোকাবার সময় ময়লা লাগে। অর্থাৎ এইসব লোক সাবান মাখে খুব কম। রমেশ জ্যাঠামশায়ের শুকনো পাকানো চেহারা, বয়স ৬০-এর কাছাকাছি তো হবেই। ওকে শেষ দেখেছিলাম বছর ১০ আগে। যতদূর মনে পড়ছে, উনি সে সময় হাওড়ার কোনো একটা কারখানায় কাজ করছিলেন। তিনি যে কবে এসে রোহিণী সিনেমা হলে জুটেছেন তা কে জানে। ২০৮ দিন অনশন, তার মানে ৬ মাসেরও বেশি। হ্যাঁ, রোহিণী সিনেমা হলটা বহুদিন ধরে বন্ধ হয়ে আছে ঠিকই। এতদিন এই কর্মচারীরা মাইনেও পাননি। মানুষ কত রকম আশ্চর্যভাবে বেঁচে থাকতে পারে, তাই না? তাই এসব কথা ভাবলে গা শিরশির করে। দুপুর পর্যন্ত আমি ছিলাম ছোট মাসির বাড়িতে। বিকেল ৪টেয় এখানে ফুটপাতে চাটাইয়ের ওপর। আজ ছোট মাসির নিউ অলিপুরের ফ্ল্যাটের বসবার ঘরে একটি নতুন কার্পেট পাতা হল। সেই উপলক্ষে আমি গিয়েছিলাম টাকা ধার চাইতে। ২৭০০ টাকা দিয়ে যিনি কার্পেট কিনেছেন, তিনি নিজের বোনপোকে ৫০টা টাকা ধার দিতে পারেন না। ছোট মাসি কিন্তু আমার প্রস্তাব শুনেই কৃত্রিম ক্রোধে জ্বলে উঠেছিলেন। বললেন, "দেখছি সেইসব জিনিসপত্র কিনে টিনে এখন একেবারে হাত খালি, এর মধ্যে তুই আবার টাকা চাইছিস।" সত্যি, অভাব অনটন সকলেরই থাকে। যে কার্পেট কেনে, মোটর গাড়ি কেনে, তারও থাকে। যে এ মাসে সপরিবারে দার্জিলিং বেড়াতে যায়, পরের মাসে তাকে একটু টেনে টুনে চালাতে হয় না। আমি তবু মুখখানা খুব কাতর করে বলেছিলাম, "অন্তত ৪০টা টাকা ধার দাও, বিশেষ দরকার।" ছোট মাসি আমার পিঠে এক চাঁটি মেরে বললেন, "ফের যদি টাকার কথাটা উচ্চারণ করবি তো মার খাবি আমার কাছে। কতবার এরকম ধার নিয়েছিস? ধার নিলে শোধ দিতে হয়, তা জানিস না? এরপর থেকে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলবি, দান করো কিংবা ভিক্ষে দাও, তাহলে পাবি।" তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়েছিলাম। ছোট মাসি ৩০ টাকা দিলেন। জানতাম ছোট মাসির কোমল মন, উনি এর থেকে আর কমাবেন না। আমার গোটা ২৫০০ টাকা হলেই আজকের মতো চলে যেত। ৫ টাকা বেশিই পাওয়া গেল, সেই সঙ্গে খিচুড়ি আর ইলিশের ডিম ভাজা। বিকেলবেলা আমি রমেশ জ্যাঠামশাইয়ের সঙ্গে। বাঙালদের আত্মীয় স্বজনদের মধ্যেই এরকম বৈচিত্র্য থাকে। কোনো আত্মীয় দারুণ অবস্থাপন্ন, বাড়িতে ৩খানা গাড়ি, আবার বেশ নিকট আত্মীয়ের মধ্যেই কেউ রাস্তায় বসে ছিটের জামা বিক্রি করে।
কিন্তু আমি এখানে কতক্ষণ বসে থাকব? ঠিক কোন কথা বলে উঠে পড়া উচিত সেটাই মনে পড়ছে না। সিগারেট খেতে পারছি না বলে মুখের মধ্যে একটা উসখুসে ভাব। এদের অনশন বিষয়ে কিছু জিজ্ঞেস করতে আমার ভয় করছে। আমার নিজেরই অনেক সমস্যা আছে, আবার অপরের সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে ইচ্ছে হয় না। রমেশ জ্যাঠার শুকনো বিবর্ণ মুখখানার দিকে আমি ভালো করে তাকাতে পারছি না পর্যন্ত। কয়েকজন অনশনকারী অবশ্য বেশ উৎসাহের সঙ্গে তাস খেলে চলেছেন। রমেশ জ্যাঠা জিজ্ঞেস করলেন, তুই এদিকে কোথায় যাচ্ছিলি? শিয়ালদা। শিয়ালদায়? ট্রেনে কোথাও যাবি? আমি খুব নরম করে মিষ্টি সুরে বললাম, নৈহাটিতে আমার এক বন্ধু থাকে, তার কাছে যাওয়ার কথা। রমেশ জ্যাঠা ব্যস্ত হয়ে বললেন, তাহলে তো ট্রেনের লেট হয়ে যাবে না? বসে আছিস কেন? কথা আগে বলতে হয়। তুই যা। আমি তৎক্ষণাৎ উঠে পড়ে সকলের দিকে আলতোভাবে নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম। প্রথমে একটু ধীরভাবে হেঁটে তারপর গতি বাড়িয়ে দিলাম। খানিকটা দূরে গিয়ে পেছন ফিরে দেখলাম আরেকবার। রাস্তা দিয়ে অন্যান্য যে সমস্ত মানুষজন যাচ্ছে তারা ওই ফুটপাতের চাটাইয়ের উপর বসে থাকা রোগা রোগা লোকগুলিকে দেখে যাচ্ছে দু এক পলক। ভুরুর ভঙ্গিতে সামান্য কৌতূহল, তার বেশি কিছু না। খুব ছোটখাটো মিথ্যে কথায় তেমন দোষ হয় না। নৈহাটিতে আমার যাওয়ার কথা নেই, ট্রেনে করে কোথাও যাব না। কিন্তু এর চেয়ে আর ভালো ছুতো কি দেখাতে পারতাম? ফুটপাতে আমি অনেকবার অনেক জায়গায় বসেছি, আর ধর্মঘটিদের সঙ্গে বসে থাকার মধ্যে খানিকটা গর্বের ব্যাপার আছে। বেশ একটা মহৎ মহৎ ভাব আসতে পারে, কিন্তু আমার ভরা পেট আর ওই লোকগুলি বহুদিন না খেয়ে আছে, এই জন্যই দারুণ অস্বস্তি লাগছিল। একজন নর্দমার মধ্যে পড়ে যাওয়া লোক যদি ধোপ দুস্তুর কাপড় পরা একজন লোককে হঠাৎ জড়িয়ে ধরে তাহলে যেমন হয়, তবে কে নর্দমার মধ্যে পড়ে যাওয়া লোক, ওরা না আমি, সেটা ঠিক করা শক্ত। কিন্তু 208 দিন অনশন করে থাকা একটা গাঁজাখড়ি ব্যাপার নয়। বিপ্লবী যতীন দাস জেলখানার মধ্যে ৬২ না ৬৩ দিন যেন অনশন করে মারা গিয়েছিলেন। সেটা একটা ইতিহাস হয়ে আছে। 208 দিন না খেয়েও যদি বেঁচে থাকা যায় তাহলে আর খাদ্যের জন্য এত পরিশ্রম করে লাভ কি? শিয়ালদার ভিড়ের মধ্যে মিশে গিয়ে একটু পরে আমি একটা বাসে উঠে পড়লাম। এরপর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা, আড্ডা, বইয়ের দোকানের ধার শোধ দেওয়া ইত্যাদিতে জড়িত হয়ে রইলাম অনেকক্ষণ। শুধু মাঝে মাঝে মনে পড়ছিল 208 দিন, 208 দিন, বেশ একটা খটকার ব্যাপার। রাত্রে বাড়ি ফিরে মাকে বললাম, তোমার রমেশ জ্যাঠাকে মনে আছে? মা প্রথমটা চিনতে পারলেন না, তারপর বর্ণনা দিতে বুঝলেন। বললেন, ও, কোথায় দেখা হলো? সব ঘটনার বিবরণ শুনে মা কিন্তু একটুও সহানুভূতি দেখালেন না, বরং চটে উঠলেন দারুণভাবে। ধমকে সুরে বললেন, ওর কি আক্কেল? তোকেও বসতে বললেন ওই রাস্তার মাঝখানে? আমি বললাম, যাগে, তাতে এমন কিছু হয়নি। মা বললেন, হয়নি মানে? ভদ্রলোকের ছেলে রাস্তায় বসতে যাবে কেন? হাজার লোকের পায়ের ধুলো। চাটাই পাতা ছিল মা, আর যারা ছিল তারাও তো ভদ্রলোক। আজকাল তো অনেকেই রাস্তায় বসে ধর্ণা দেয়। সে যারা দেয় তারা দিক, ওরা ধর্মঘট মর্মঘট যা খুশি করুক, তার সঙ্গে তোর কি সম্পর্ক? যত সব অলক্ষণে ব্যাপার। যা, ভালো করে চান করে আয়। কিছু লোক যে 208 দিন না খেয়ে আছে সে কথা শুনেও মার মনে একটু দাগ কাটল না। এমনকি রমেশ জ্যাঠার কথাটাতেও গুরুত্ব দিলেন না। তিনি প্রথমেই নিজের ছেলের মঙ্গল অমঙ্গলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন। মাতৃস্নেহ জিনিসটা এইরকম। মায়ের মেজাজটা একটু ঠান্ডা করবার জন্যে আমি একটু কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা মা, ভাবতে পারো, ওরা 208 দিন না খেয়ে আছেন। মা এতেও বিচলিত না হয়ে বললেন, বাজে কথা, এতদিন কেউ না খেয়ে বেঁচে থাকতে পারে? কেতকীর বাবার কোনো কথা আমি বিশ্বাস করি না। ওনাকে চিনি ভালো করে, সারা জীবন ধরে মিথ্যা কথা বলে আসছেন। উনি একলা নন, 10-12 জন লোক, সবাই তো আর মিথ্যে কথা বলবেন না। নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে খায়। টাকাই বা পাবে কোথায়? 208 দিন ধরে তো মাইনেও পায়নি। মা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শরমার কপালটাই খারাপ। এমন একটা মানুষের হাতে পড়েছে, সারা জীবন একটু সুখ পেল না। কেতকীর বাপটা তো বরাবরই উড়নচণ্ডী। রমেশ জ্যাঠার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। উনি আমার বাবার পিসিমার সৎ ছেলে। খুব অল্প বয়সে নিজের মাকে হারান। বাবার পিসিমাই ওকে মানুষ করেছিলেন। একসময় উনি আমাদের বাড়িতে খুব আসতেন, তাস খেলতেন বাবার সঙ্গে। আমার বাবার থেকে বয়সে বড় হলেও রমেশ জ্যাঠা বেশ সমীহ করে চলতেন আমার বাবাকে।
বেশ মনে আছে, উনি এলে আমরা খুব বিরক্ত হতাম। এক একদিন সকালে এসে রাত ৯টা-১০টা পর্যন্ত থাকতেন। বাবা বাড়িতে না থাকলেও অপেক্ষা করতেন তার জন্য। ফলে আমাদের বসবার ঘরটা সারাক্ষণ জোড়া থাকত। আমাদের বন্ধুবান্ধব এলেও বসাতে পারতাম না। জ্যাঠামশাই সম্পর্কের কারুর সামনে তো আর বন্ধুদের সঙ্গে গল্প করা যায় না। দুঃসম্পর্কের ভাসুর হলেও মা ওর নাম মুখে আনতেন না। সেই জন্য কখনো কেতকীর বাবা, কখনো শর্মার বর বলে উল্লেখ করছেন। তখন আমার ক্ষীণভাবে মনে পড়ল, কেতকী নামের মেয়েটিকে আমি দু-একবার দেখেছি। কোনো উপলক্ষে রমেশ জ্যাঠা সপরিবারে নিমন্ত্রণ খেতে এসেছিলেন আমাদের বাড়িতে। অনেকগুলো বাচ্চা কাচ্চা, তার মধ্যে কেতকী নামের মেয়েটি ছিল আমার বয়সী। আমার তখন ১০-১১ বছর বয়স। মনে আছে, ছাদে খুব দৌড়াদৌড়ির খেলা খেলছিলাম কেতকীর সঙ্গে। কালো রঙের বেশ মোটকা সোটকা মেয়েটা। রাত্রির বেলা খেতে বসে রমেশ জ্যাঠা সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারলাম মায়ের কাছে। আমার দাদাও অনেক কিছু জানেন। দাদা তো বেশি বয়স পর্যন্ত দেখেছেন ওকে। আমার দাদা একটু গম্ভীর প্রকৃতির মানুষ, একটা ব্যাংকের ম্যানেজার, সুতরাং বেশ অফিসার সুলভ হাবভাব। মেজদা আবার হাসি ঠাট্টা ভালোবাসেন কথায় কথায়। কলেজে পড়ান মেজদা। বাড়ির মধ্যে আমিই বেকার। এমনকি দাদার ছেলে বিল্টু পর্যন্ত ডাক্তারি ক্লাসে সদ্য ভর্তি হয়েছে, তাকেও চাকরির চিন্তা করতে হবে না। খাওয়ার টেবিলে ৪টি মাত্র চেয়ার বলে আমরা পুরুষরা একসঙ্গে খেতে বসি, বৌদিরা পরিবেশন করেন। তাছাড়া বাঙাল বাড়িতে শাশুড়ির সামনে ছেলে আর বউয়ের একসঙ্গে খেতে বসার রেওয়াজ এখনও তেমন চালু হয়নি, বিশেষত শাশুড়ি যদি তেমন জাঁদরেল হন। আমার মায়ের সামনে আমার বৌদিরা একটু উঁচু গলায় কথা বলতে পারেন না পর্যন্ত। দাদা বললেন, রমেশ জ্যাঠা শেষ পর্যন্ত সিনেমা হলের চাকরি নিয়েছিলেন। কত ভালো ভালো চাকরি আগে জুটিয়ে দেওয়া হয়েছে। বাবাই তো ওকে একবার মার্টিন বানে ঢুকিয়ে দিয়েছিলেন একজনকে বলে কয়ে। সে চাকরি উনি রাখতে পারলেন না। মেজদা বললেন, উনি নিশ্চয়ই রোজ রোজ সিনেমা দেখার লোভে ওই চাকরিটা নিয়েছিলেন। আমি একসময় দেখতাম উনি প্রায় সিনেমা হলের সামনে ১০ আনার লাইনে দাঁড়িয়ে আছেন। কলেজ থেকে আমরা যখন মেট্রো সিনেমায় যেতাম ১০ আনার লাইনে, ঠিক দেখতাম রমেশ জ্যাঠা দাঁড়িয়ে আছেন একেবারে প্রথমে। মা বললেন, দূর দূর, ওই চাকরিতে কতই বা মাইনে, অতগুলো ছেলেপুলের সংসার চালায় কি করে? দাদা বললেন, যাদের সংসারে টানাটানি থাকে, যারা ভালো চাকরি বাকরি করে না, তাদের ছেলেপুলে বেশি হয়। এটা ভগবানের একটা বিচিত্র খেয়াল। মেজদা টেবিলে তবলা বাজানো থামিয়ে বললেন, এ ব্যাপারে বেচারা ভগবানকে দোষ দিচ্ছ কেন? গরিবদের বেশি ছেলেপুলে হবার তো সামাজিক কারণই রয়েছে। মা বললেন, মেয়েই তো বোধহয় গোটা চারেক, একটা ছেলেও আছে, কিন্তু সেটা তো আর মানুষ হয়নি শুনেছি, গোল্লায় গেছে। ছেলেটা নীলুরই বয়সী হবে বোধহয়। মেজদা বলল, আমার কাছ থেকে রমেশ জ্যাঠা একবার ২ টাকা ধার নিয়েছিলেন, ফেরত দেননি। তখন আমি কলেজে পড়ি, ২ টাকার অনেক দাম। দাদা মুখ তুলে তাকালেন মেজদার দিকে, তারপর দুর্লভ একটু হাসি দিয়ে বললেন, আমার কাছ থেকে কয়েকবার মিলিয়ে অন্তত গোটা ৫০,০০০ টাকা নিয়েছেন। ধার করার ব্যাপারে রমেশ জ্যাঠার ছোট বড় ভেদাভেদ ছিল না কখনো। মা বললেন, কেন দিয়েছিলি? আর কখনো দিবি না? দাদা বললেন, অনেকদিন আগে, অন্তত বছর ১০ হবে। মা বললেন, ওই তো বদস্বভাব মানুষটার, চারদিকে ধার করে বেড়ায়। তোর বাবার কাছ থেকে কত টাকা নিয়েছে কে জানে। মেজদা বলল, বাবার একটা সফট কর্নার ছিল ওর সম্পর্কে। আমি দেখেছি, যারা লাজুক, যারা ভাগ্যের হাতে অনেক মার খেয়েছে, বরাবর হেরে গেছে, সেই ধরনের লোকদের সম্পর্কে বাবার খানিকটা দুর্বলতা ছিল। মা দাদার পাতে খানিকটা ছোলার ডাল দিয়ে বললেন, আর একটু ভাত নে, দেব একটু ভাত? দাদা হাত তুলে নিষেধ করলেন। মেজদা বলল, আমাকে আর একটু ফুলকপির তরকারি দাও তো, বেশ হয়েছে এটা। দাদা বললেন, একসময় রমেশ জ্যাঠার অনেক টাকা ছিল, সব নষ্ট করেছেন। মামাদের সম্পত্তি পেয়েছিলেন, কন্যগড়ে একটা বাড়ি ছিল, সব বিক্রি করে দিয়ে ব্যবসা করতে গেলেন। আমার বেশ মনে আছে, বউবাজারে রমেশ জ্যাঠা একটা ক্যামেরা ট্যামেরার দোকান খুলেছিলেন, কয়েকবার গেছি সেখানে। আমার তখন ১৫-১৬ বছর বয়স। মেজদা বলল, আমিও গেছি। দাদা বললেন, তুই তখন অনেক ছোট, তোর মনে থাকবার কথা নয়। মেজদা বলল, হ্যাঁ মনে আছে, দুদিনেই তো সে দোকান লাটে উঠে গেল। মা বললেন, শর্মা অতগুলো ছেলেমেয়ে নিয়ে কি করে চালাচ্ছে কে জানে, মেয়েটার কপালই খারাপ। দাদা আমার দিকে তাকিয়ে বললেন, রমেশ জ্যাঠাও অনশন করছেন? আমি বললাম, তাই তো দেখলাম, ২০৮ দিন। মেজদা বলল,
ওই তো সামান্য চাকরি, ওর জন্য আবার অনশন। অন্য চাকরি খুঁজলেই পারেন। দাদা বললেন, কে ওকে চাকরি দেবে? শুধু তো ম্যাট্রিক পাস, তাছাড়া বয়সে তো কম হলো না। রমেশ জেঠার বয়স কত? বাবা বেঁচে থাকলে তার এখন বয়স হতো ৬৮। রমেশ জেঠা বাবার চেয়ে মাত্র ১.৫ বছরের বড়, তাহলে প্রায় ৭০ বছর বয়স। চেহারা দেখলে কিন্তু অতটা বোঝা যায় না। ৭০ বছর! ওরে বাবা, এই বয়সে তো সবাই চাকরি থেকে রিটায়ার করে যায়। রমেশ জ্যাঠার প্রসঙ্গ চাপা পড়ে গেল মাছের মুড়ো এসে পড়ায়। বড় মাছ বাড়িতে রোজ আসে না। যেদিন আসে সেদিন মুড়োটা কাকে দেওয়া হবে সে ব্যাপারে একটা সুনির্দিষ্ট হিসেব আছে। আমাদের বাড়িতে বড় মাছের মুড়ো কখনো দুভাগ করা হয় না, আস্তই থাকে, এবং সেই আস্ত মুড়োটি দেওয়া হবে বাড়ির কোনো না কোনো পুরুষকে। এটাও বাঙাল বাড়ির প্রথা। মেয়েদের মধ্যে মুড়ো খেতে কেউ ভালোবাসে কিনা সে কথা কোনোদিন কেউ জিজ্ঞেস করেও দেখে না। মাছের মুড়োর ব্যাপারে যেন শুধু পুরুষদেরই ক্রমাগত অধিকার। আমাদের ৩ ভাইয়ের মধ্যে দাদাকেই বেশি ভালোবাসেন মা। প্রথম সন্তানের প্রতি তাঁর পক্ষপাতিত্ব তিনি লুকোতেও পারেন না। মা মাছের মুড়োটা দাদার দিকে এগিয়ে দিতে দাদা বললেন, আমাকে কেন? মেজদা সবকিছুর হিসেব রাখে। মেজদা বলল, এর আগের দিন কে খেয়েছিল? গত সোমবার। ও, আমি তো খেয়েছিলাম, আজ নীলুর। আমি বললাম, থাক, আজ আমার চাই না, আজ বরং বিল্টুকে দাও। বিল্টু খাবার টেবিলে বসে বই পড়ে। আজও সে এতক্ষণ একটা বইতে মগ্ন ছিল, আমাদের আলোচনায় অংশগ্রহণ করেনি। এবার সে মুখ তুলে বলল, না, আমি আজ মুড়ো খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। বিল্টু আসলে মুড়ো খেতে ভালোবাসে খুব, লজ্জা পাচ্ছে। আমি বললাম, খা না বিল্টু, আমি আজ ছোট মাসির ওখানে ইলিশ মাছ টাছ অনেক খেয়েছি। বিল্টু বলল, না, আমার খাওয়া হয়ে গেছে। মা মাছের মুড়োটা হাতায় তুলে রেখেছিলেন। এবার সেটা আবার দাদার কাছে নিয়ে গিয়ে বললেন, তুই নে, ওরা যখন কেউ চাইছে না। দাদা গম্ভীরভাবে বললেন, না, নীলুকেই দাও। বাবা মারা যাবার পর দাদাই এখন হেড অব দ্য ফ্যামিলি। তার ভারেক্কি চালচলন দেখে সবাইকে সমীহ করতে হয়। এমনকি মাও দাদার কথা অগ্রাহ্য করতে পারেন না। মেজদা মিটিমিটি হাসছে, কারণ তাকে একবারও অনুরোধ করল না কেউ। মা মুড়োটা আমার পাতে ফেলে দিলেন। আমার একটু গরু ভোজনই হয়ে গেল। ওবেলা খিচুড়ি, মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, আবার এবেলা এত বড় মুড়ো। মুড়োটা ভেঙে কিছুক্ষণ পর ভেতরের ঘিলুটা চুষতে চুষতে হঠাৎ আবার মনে পড়ল রমেশ জ্যাঠার কথা। ২০৮ দিন অনশন। ২০৮ দিন, একটা যাচ্ছে তাই ব্যাপার। রমেশ জ্যাঠাকে নিয়ে কিছু লেখার প্রশ্নই আসত না, যদি না এরপর আরেকটি বিচিত্র যোগাযোগ ঘটত। সেটাই একটু সবিস্তারে বলতে হবে, রীতিমতো নাটকীয় ব্যাপার। এর ২ দিন বাদেই আমার বন্ধু দেবরাজের সঙ্গে আমি একটা অভিযানে বেরিয়ে পড়লাম। দেবরাজের নেশা ছিল দুর্লভ বই সংগ্রহ করা। এখন সেটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে পুরনো দুষ্প্রাপ্য বই খুঁজে আনে। পণ্ডিত, গবেষক বা বিদেশি বিশ্ববিদ্যালয় সেগুলো বেশ ভালো দামে কিনে নেয়। দেবরাজ খবর রাখে কোথায় কোথায় পাওয়া যায় এরকম বই। এই বই সংগ্রহ অভিযানে বেরিয়ে নানারকম উত্তেজক অ্যাডভেঞ্চারও হয় প্রায়ই। আমি সঙ্গে যাই সেই লোভে। পুরোনো আমলের রাজা মহারাজা বা জমিদার বাড়িগুলোতে অযত্নে অনাদরে এরকম বহু বই পড়ে আছে। কোনো এক সময় বইপ্রেমিক রাজা বা জমিদার শখ করে বই কিনে বানিয়েছিলেন লাইব্রেরি। বর্তমান বংশধররা সেই সব বইয়ের খোঁজও রাখে না। অবহেলায় ফেলে রাখা সেই সব বই উইপোকায় কাটে। আমরা সেই সব বাড়িতে হানা দিই। টাকা দিয়ে কিনে অথবা মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে অথবা তাতেও না হলে চুরি করে সেই সব বই আমাদের আনা চাই। এজন্য আমাদের বিবেক দংশন হয় না, কারণ বই জিনিসটা এমন যা অযত্নে ফেলে রাখার চেয়ে আগ্রহী পাঠকের হাতে পৌঁছে দেওয়া একটা পবিত্র কাজ। এবার আমরা গেলাম পূর্ণিয়ায়। দেবরাজ আগে থেকেই গুপ্তচর মারফত খবর পেয়েছিল যে পূর্ণিয়ায় এক জমিদার বাড়িতে কিছু অত্যন্ত দামি বই আছে। অনেক রাজা মহারাজার বাড়িতে গিয়ে আমাদের দারুণ দারুণ মজার অভিজ্ঞতা হয়েছে এর আগে। হয়তো গ্রামের মধ্যে এক রাজবাড়িতে গেছি। এককালের বিশাল এক প্রাসাদ এখন ভাঙাচুরো। বাড়ির সামনেই একটা পুকুরে একজন রোগা মতন লোক মাছ ধরার জন্য ছিপ ফেলে আছে আর বিড়ি টানছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বর্তমান রাজার সঙ্গে কখন দেখা হবে বলতে পারেন? লোকটি বিড়ি ফেলে দিয়ে বলল, আমিই রাজা, কি চাই বলুন। আরেকজন প্রৌঢ়রাজাকে দেখেছিলাম সাইকেল চেপে ঘুরে বেড়াতে। এককালে তাঁদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া ছিল।
পূর্ণিয়ার জমিদারকেও আমরা বিশেষ পাত্তা দিইনি। জমিদারি ঘুচে গেছে বহুদিন, এখন আর রবরবা নেই। এরা অনেকেই এখন আগ্রহের সঙ্গে বই বিক্রি করে দেন। ভাট্টা বাজারে একটা হোটেলে উঠে আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করে নিলাম। প্রথমে কিনতে চাইব, তাতে যদি না পাওয়া যায় তাহলে বাড়ির কোনো চাকর বাকরকে হাত করে চুরির ব্যবস্থা করতে হবে। আমরা শুনেছিলাম বর্তমান জমিদারের নাম অ্যালবার্ট। সে আবার একটি কিরকম প্রাণী হবে কে জানে। পরদিন সকালে স্থানীয় লোকজনদের সাথে অ্যালবার্টের খোঁজ করতেই অনেকে একটা মোটর গ্যারেজ দেখিয়ে দিল। সেখানে একটা ট্রাকের তলায় শুয়ে পড়ে একজন মিস্ত্রি কাজ করছিল। আমাদের কথা শুনে একটু বাদে সে বেরিয়ে এলো। তার নামই অ্যালবার্ট। সারা গায়ে তেল কালি লেগে আছে যদিও, তবু তাকে দেখে বোঝা যায় খাঁটি সাহেবী রক্ত আছে তার গায়ে। মাথার চুল লালচে। সে আমাদের হিন্দিতে জিজ্ঞেস করল কি চাই। আমরা বললাম, আপনার সঙ্গে একটা দুটো বইয়ের ব্যাপারে আলোচনা করতে এসেছি। বই বলে লোকটি এমনভাবে তাকালো যেন ওই শব্দটা সে প্রথম শুনছে। সাহেবদের মতন চেহারা হলেও সে ইংরেজি ভালো বুঝতে পারে না। একটুক্ষণ কথা বলেই নিরাশ হতে হলো আমাদের। আমাদের খবরে একটু ভুল ছিল। অ্যালবার্ট হচ্ছে আগেকার জমিদারের মেমরক্ষিতার ছেলে। সম্পত্তির কোনো ভাগই সে পায়নি। কোনো ক্রমে এই মোটর গ্যারেজ করে পেট চালায়। বর্তমান উত্তরাধিকারীর নাম তেজেন্দ্র নারায়ণ সিং। সেই সবকিছুর মালিক। নাম শুনে মনে হয়েছিল কোনো গোফালা মোটকা সোটকা লোক হবে। জমিদার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে হলো তার সেক্রেটারি মারফত। নিখুঁত স্যুটটাই পরা ছিমছাম চেহারার একজন ভদ্রলোক সেই তেজেন্দ্র নারায়ণ সিং। কথা বললেন ইংরেজিতে, মার্কিন উচ্চারণে। এইসব লোকের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে বই আদায় করা খুব শক্ত। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি ব্যাপারে এসেছেন? জমিদার বাড়ির ঝকমকে চেহারা দেখে বুঝেছি এখনও এদের বেশ পয়সা কড়ি আছে, লেখাপড়ারও চর্চা আছে বাড়িতে, সুতরাং এখানে বই কেনার প্রস্তাব দেওয়া যাবে না। আমরা এই জন্যে আগে থেকেই তৈরি হয়ে এসেছিলাম। একটা দুষ্প্রাপ্য ইতিহাসের বইয়ের নাম বলে আমরা জানালাম যে আমরা দুজনেই ইতিহাস নিয়ে রিসার্চ করছি। আপনার লাইব্রেরিতে এই বইখানি যদি একটু দেখতে দেন। তেজেন্দ্র নারায়ণ ভুরু কুঁচকে বললেন, ওই বইখানা দেখবার জন্যে আপনারা কলকাতা থেকে এত দূর এসেছেন? আমার লাইব্রেরিতে ওই বইটা আছে, কে বলল আপনাদের? বললাম, পূর্ণিয়ারই এক ইতিহাসের অধ্যাপক একদিন কথায় কথায় বলেছিলেন। কিন্তু ওই বইটার তো আরও 2 কপি দেশে পাওয়া যায়। তার মধ্যে একটা আছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে বইটা না দেখে আপনারা এত দূর এলেন কেন? বাবা, এ দেখছি অনেক কিছু জানে। আমাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। তখনই উত্তর দিলাম, হ্যাঁ, কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ওই বইটা আছে আমরা জানি, কিন্তু সেটা দ্বিতীয় সংস্করণ। আপনাদের কাছে আছে প্রথম সংস্করণ, সেটাই একটু দেখতে চাই। তেজেন্দ্র নারায়ণ কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমাদের দিকে। তারপর মৃদু হেসে বললেন, আপনাদের উৎসাহ দেখে খুশি হলাম। আজকাল এইসব বইয়ের খোঁজ খবর বিশেষ কেউ রাখে না। তবে ওই বইটা আপাতত আমার এখানে নেই। আমার স্ত্রীর খুব উৎসাহ আছে ইতিহাসে। আমার স্ত্রী বছরে 3-4 মাস দার্জিলিংয়ে থাকেন। অনেক বইপত্র, বিশেষত ইতিহাসের বইগুলো সেখানে নিয়ে গিয়ে সাজিয়েছেন। আমরা নিরাশ হচ্ছিলাম, কিন্তু তেজেন্দ্র নারায়ণ এর পরের কথাটিতে আমাদের চমৎকৃত করে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা উঠেছেন কোথায়? আমরা হোটেলের নাম বললাম। তিনি বললেন, ওই নোংরা হোটেলে? আপনারা এক কাজ করুন, আপনারা আমার গেস্ট হাউসে এসে থাকুন। কালই আমি গাড়ি নিয়ে যাচ্ছি দার্জিলিং। আপনারা চলুন আমার সঙ্গে। আমি আর দেবরাজ চোখাচোখি করলাম। দার্জিলিং বেড়াবার এটা একটা চমৎকার সুযোগ বটে, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য এতে সফল হবে না। দেবরাজ বলল, না থাক, আমরা আপনাদের এতটা বিরক্ত করতে চাই না। তেজেন্দ্র নারায়ণ বললেন, না না, চলুন, কোনো অসুবিধে নেই। আপনারা একটা বই দেখতে চেয়েছেন, কেউ তো আর এরকম উদ্দেশ্য নিয়ে আসে না। বইটা যখন আমাদের রয়েছে তখন দেখবেন না কেন? তার পেরাপেরিতে আমাদের থেকে যেতেই হলো। রাজবাড়ির অতিথি আমরা, দারুণ খাতির যত্ন। বিকেলবেলা তেজেন্দ্র নারায়ণ আমাদের তার গাড়িতে করে জঙ্গলের দিকে বেড়াতে নিয়ে গেলেন। এদিককার কোনো জঙ্গল নিয়ে বিভূতিভূষণ আরণ্যক লিখেছিলেন। জমিদারি উচ্ছেদ হয়ে গেলেও তেজেন্দ্র নারায়ণ সিং যথেষ্ট ধনী। ভারতবর্ষের বিভিন্ন শহরে তার বাড়ি আছে। এছাড়া তিনি বেশ কয়েকটি চা বাগানের মালিক। মানুষটি বেশ ভদ্র এবং রুচিবান। পরদিন ভোরে গাড়িতে চেপে আমরা রাতের মধ্যে দার্জিলিং পৌঁছে গেলাম। ওদের বাড়িটা দার্জিলিং শহরের একটু আগে, ঘুমের কাছাকাছি। এ বাড়িটাও চমৎকার।
8খানা ঘর। তার মধ্যে আমাদের জন্য দেওয়া হলো যে ঘরটি, সেটা থেকে নাকি পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেজেন্দ্র নারায়ণের স্ত্রী সহাস্যে আমাদের অভ্যর্থনা করলেন। খুব সম্ভব ইনি ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী। বয়সের তফাৎ অনেকখানি। হালকা ছিপছিপে চেহারার এক তরুণী, চোখে মুখে বুদ্ধির দীপ্তি। এর নাম শান্তা। যদিও উত্তরপ্রদেশের মেয়ে, তবু বেশ ভালো বাংলা বলতে পারেন, কারণ শান্তিনিকেতনে 2 বছর পড়েছেন। তেজেন্দ্র নারায়ণও ভালোই জানেন বাংলা, কারণ কাজের জন্যে ওকে প্রায়ই কলকাতায় আসতে হয়। তাছাড়া পূর্ণিয়ার লোকের কাছে বাংলাটা খুব দূরের ভাষা নয়। স্বামী স্ত্রী দুজনেই বললেন যে আমরা ওখানে যতদিন খুশি থেকে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারি। শান্তার একদম গরম সহ্য হয় না বলে মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত দার্জিলিংয়ের এই বাড়িতে থাকেন। এখানে অনেক বই আছে। রাত্রির বেলা এমন বিপুল খাওয়া দাওয়া হলো যে মনে হলো 3-4 দিন যদি এখানে থাকি তাহলে খেতে খেতেই মরে যাব। দেবরাজ অবশ্য বেশ ভোজন রসিক, কিন্তু সেও 3 রকম মাছ মাংসের পর 4 রকম মিষ্টি খেয়ে বলল, আর পারছি না। এরা আমাদের ইতিহাসের গবেষক বলে খাতির করছে, কিন্তু আসলে আমরা বইচোর। সেই জন্য একটু কিন্তু কিন্তু বোধ করছিলাম। যদিও আমাদের মুখ চোখ দেখে কেউ আমাদের চোর বলে সন্দেহ করবে না। পরদিন সকাল থেকেই আমরা মনোযোগী ছাত্রের মতন লাইব্রেরিতে বসে পড়াশোনায় লেগে গেলাম। ইতিহাসের সেই দুর্লভ বইটি হাতে নিয়ে দেবরাজের চোখে প্রায় জল এসে গেল। সে বুঝে গেছে এই বইটা কিছুতেই এখান থেকে সরানো যাবে না। কিন্তু চোর কখনো সম্পূর্ণ সাধু হয়ে যেতে পারে না একদিনে। লাইব্রেরিতে হান্টা সাহেবের খুব পুরনো 2খানা গেজেটিয়ার দেখে দেবরাজ আর লোভ সামলাতে পারল না। আমাকে কানে কানে ফিসফিস করে বলল, এই 2খানা নিতেই হবে রে নীল। 2টো দিন সে বাড়িতে আমরা চমৎকার আনন্দে কাটিয়ে দিলাম। সকালে কয়েক ঘন্টা আমরা পড়াশোনার ভান করি, তারপরই দুপুরে এলাহি খাওয়া দাওয়া। তারপরে লাইব্রেরিতে দরজা বন্ধ করে ঘুমোই। বিকেল থেকে শুরু হয় আড্ডা। তেজেন্দ্র নারায়ণ একটু গম্ভীর প্রকৃতির হলেও শান্তা অজস্র কথা বলে। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। আমাদের একটাও পয়সা খরচ হয় না। পরের বাড়িতে তোফা খাতির যত্ন পাচ্ছি। বাড়ির সামনের বারান্দাটা সত্যি অপূর্ব। সামনে বহু দূর পর্যন্ত ঢালু উপত্যকা। বিরাট বিরাট পাইন গাছ মাথা উঁচু করে স্বর্গ ছুঁতে চাইছে। আস্তে আস্তে ফুরিয়ে আসে বিকেলের আলো। হঠাৎ হঠাৎ কুয়াশা বা উড়ো মেঘ এসে ঢেকে দেয় আমাদের। তার মধ্যে শান্তা চায়ের কাপে যখন চিনি মেশায়, তখন চামচের শব্দটা সঙ্গীত হয়ে যায়। দার্জিলিংয়ের বাড়ি, তেজেন্দ্র নারায়ণ আর তার দ্বিতীয় পক্ষের সুন্দরী স্ত্রী, আর আমরা দুজন চোর। এই নিয়ে একটা রোমহর্ষক উপন্যাস লেখা যেতে পারত। চমৎকার পরিবেশ, পাত্রপাত্রীরাও বেশ উৎকৃষ্ট, কিন্তু এটা অন্য গল্প। তৃতীয় দিন বিকেলে আমরা বেড়াতে গেলাম মেলে। আমার বেশ কয়েক বছর পর দার্জিলিংয়ে আসা। রীতিমতো ঘিঞ্জি হয়ে গেছে শহরটা। এখন গরমকাল বলে 2-4 পা হাঁটলেই কলকাতার কোনো না কোনো চেনার লোকের সঙ্গে দেখা হয়ে যায়। আমাদেরও সেরকম হলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার পিঠে চাপড় মেরে বলল, কিরে নীলু, শ্রীমান নীললোহিত, দার্জিলিংয়ে কি করছিস? তাকিয়ে দেখলাম সুজিত। কলেজে আমার সহপাঠী ছিল। সে আমার মতন বেকার নয়। তার বাবার মেডিকেল অ্যাপ্লায়েন্সের ব্যবসা আছে। শুনেছি কিছুদিন আগে সে একটি বেশ বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। সে বিয়েতে আমি নেমন্তণ পেয়েও যাইনি। বিয়েবাড়িতে গেলেই উপহার টুপহার দেবার ঝামেলা থাকে। আয় আলাপ করিয়ে দিই। সুজিতের সঙ্গে অনেকে রয়েছে। 4 জন মেয়ে, যাদের বয়স 13 থেকে 25-এর মধ্যে। প্রত্যেকের মুখের ধাঁচ অনেকটা একরকম। 4 জনই ফর্সা এবং সুন্দরী। দেখলেই বোঝা যায় ওরা সহোদরা। সবচেয়ে ছোটটি পরেছে স্কার্ট, মাঝখানের 2 জন ফ্লেয়ার, বড়টি শাড়ি। সুজিতও খুব সাজগোজ করে আছে, যাকে বলে হেভি মাঞ্জা। ওর টকটকে লাল রঙের ফুলহাতা সোয়েটারটা নিশ্চয়ই ইম্পোর্টেড। বড় মেয়েটির নাম সুজাতা। তার ফাঁপানো চুলের মধ্যে সিঁদুরের রেখা অদৃশ্য হলেও সেই সুজিতের স্ত্রী। বাকি 3 জনের মধ্যে 2 জনের নাম আমি ভুলে গেলাম, কিন্তু অন্য একজনের নাম আমার মনে গেঁথে গেল সঙ্গে সঙ্গে। তার নাম বিশাখা। সে বলল, ও আপনি নীললোহিত, আপনার লেখা আমি পড়েছি। সেই যে কাশ্মীরে এক ভদ্রমহিলার স্বামী হারিয়ে গিয়েছিল। আমার লেখার কেউ প্রশংসা করলে আমি একেবারে গদগদ হয়ে পড়ি। মুখখানা বিনীত হতে হতে বোকা বোকা হয়ে যায়, মাথা নিচু হয়ে আসে। আর কোনো মেয়ের মুখ থেকে প্রশংসা শুনলে তো কথাই নেই। অবশ্য জীবনে 1বার বা 1.5বারই এরকম শুনেছি। আমার মনে হলো বিশাখা মেয়েটি স্বর্গ থেকে নেমে আসা এক দেবদূতী। কি সরল আর সুন্দর তার মুখখানা, ইত্যাদি।
আমি যখন নিজেকে নিয়ে এইভাবে ব্যস্ত, তার মধ্যে দেবরাজ অনেকখানি ভাব জমিয়ে ফেলেছে সুজিতের সঙ্গে। সুজিত আমাকে উদ্দেশ্য করে বলল, তোরা কোন হোটেলে উঠেছিস? ইচ্ছে করলে আমাদের ওখানে এসে থাকতে পারিস, অনেক জায়গা আছে। আমার শ্বশুরের একটা বাড়ি আছে এখানে, 5খানা ঘর। সুজিতটা বরাবরই এরকম চালিয়াত। আমাদের অন্যরকমভাবে আমন্ত্রণ করা যেত না? 5-7 মিনিটের মধ্যেই জানিয়ে দিতে হবে যে ওর শ্বশুরের বাড়ি আছে দার্জিলিংয়ে। ও শ্বশুর ভাগ্য এবং শালিকা ভাগ্য বেশ ভালোই দেখা যাচ্ছে। ইচ্ছে হলো আমিও একটু চাল মেরে বলি, আমরা কোনো হোটেলে উঠিনি, উঠেছে এক রাজবাড়িতে। সেখানে 8খানা ঘর। সেখানেও এক অতি সুন্দরী রানী খুব যত্ন করে দুবেলা আমাদের চর্বচস্য লেজ্জ পেয়েও খাওয়াচ্ছেন। আমি কিছু বলবার আগে দেবরাজ বলল, না, আমরা 2-1 দিনের মধ্যেই চলে যাব। আমাদের থাকবার জায়গা আছে। আপনাদের বাড়িটা কোথায়? সুজিত বলল, স্টেপ অ্যাসাইডের কাছেই। বাড়িটার নাম শান্তি ভবন। ওখানে গিয়ে ডক্টর বিনয় লাহিড়ীর বাড়ি কোনটা জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে। বাড়িটা বানিয়েছিল সুজাতার ঠাকুরদা। তিনি শেষ জীবনে টানা 8-10 বছর এখানেই ছিলেন। সবাই চিনত তাকে। এই তো গত বছর ঠিক এই সময় মারা গেছেন। দেবরাজ জিজ্ঞেস করল, কোন বিনয় লাহিড়ী? যিনি একসময় ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রির হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন? সুজিত বলল, হ্যাঁ। যিনি টেম্পলস ইন উত্তরপ্রদেশ বইটা লিখেছিলেন? সুজিত এ কথার ঠিক উত্তর দিতে না পেরে তার স্ত্রীর দিকে তাকাল। সুজাতা বলল, হ্যাঁ, উনি আরও অনেক বই লিখেছেন। চকচক করে উঠল দেবরাজের চোখ। কোনাকুনি একবার তাকালো আমার দিকে। আমি এই দৃষ্টির অর্থ জানি। অর্থাৎ ডক্টর বিনয় লাহিড়ীর ভাণ্ডারে অনেক দুর্লভ বই থাকবার কথা। নিশ্চয়ই দেবরাজ এরকম 2-1টা বইয়ের সন্ধান রাখে। দেবরাজ বলল, চলুন হাঁটা যাক। আপনারা অন্য কোনো দিকে যাচ্ছিলেন না তো? সুজিত বলল, না, আমরা এখন ফিরছিলাম। চলুন আপনাদের বাড়িটা দেখে আসা যাক। মেলের ভিড় ছাড়িয়ে এসে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম। ভালো বইয়ের খবর পেলে দেবরাজ সুন্দরী মেয়েদের দিকে তাকাতেও ভুলে যায়। সে সুজিতের কাছ থেকে বিনয় লাহিড়ী সম্পর্কে নানা রকম খবর জোগাড় করতে চেষ্টা করতে লাগল। আমি হাঁটতে লাগলাম বিশাখার পাশাপাশি। বিশাখা বন্ধের মধ্যে সেজো। 4th ইয়ারে পড়ে লেডি বেবন কলেজে। তার সঙ্গে ভাব জমাবার জন্য আমার বুকের মধ্যে আকুলি বিকুলি করছিল। কিন্তু আমি কথা বলতে জানি না। টুকটাক 2-1টা কাটা কাটা কথা শুধু মনে আসে। আমার বন্ধু শুভ্রাংশু যদি এখানে থাকত, তাহলে এর মধ্যে সে এদের 3 জনের মধ্যে যে কোনো একজনের কাঁধে হাত রাখত অবলীলাক্রমে। এদের বাড়িটা পুরনো হলেও সুন্দর। সামনের কম্পাউন্ডে অনেকগুলো লতানো গোলাপ গাছ। আশেপাশে কয়েকটা নতুন বাড়ি উঠে জায়গাটা একটু ঘিঞ্জি হয়ে গেছে। এককালে নিশ্চয়ই আরও সুন্দর শোভা ছিল। সুজিত বলল, আয়, ভেতরে একটু বসে যা। দেবরাজ এজন্য তৈরি হয়েছিল। সে তো শুধু বাড়িটা দেখতে আসেনি, বাড়ির ভেতর যাবার জন্য এসেছে। আমার দিকে চোখের একটা ইঙ্গিত করে বলল, হ্যাঁ, একটু বসা যাক। অনেকক্ষণ হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। দোতলায় যে ঘরটা এসে আমরা বসলাম, সে ঘরে একটাও বই নেই। দেবরাজ চঞ্চলভাবে চারদিকে তাকাচ্ছে। একসময় সুযোগ পেয়ে আমাকে জানালো, ডক্টর বিনয় লাহিড়ী ফার্গুসনের কালেকশন কিনেছিলেন। দারুণ দারুণ বই থাকবার কথা কিন্তু এদের বাড়িতে। সুজাতাদের মা এসে আলাপ করলেন আমাদের সঙ্গে। ভদ্রমহিলার বয়স অন্তত 50 হওয়া উচিত, কারণ একটু আগে শুনেছি সুজাতার ওপরে এক দাদা আছে। কিন্তু ভদ্রমহিলাকে দেখে এখনো তরুণী মনে হয়। মাথার একটা চুলও পাকেনি, চামড়ায় ভাঁজ নেই, চোখে সোনালি ফ্রেমের চশমা। ওর বয়স 35 বললে কেউ অবিশ্বাস করবে না। তিনি আমাদের মিষ্টি আর চা খাওয়াবেনি, যদিও আমাদের খাবার ইচ্ছে নেই একটু। এবার দেবরাজের সঙ্গে বেরিয়ে আসল উদ্দেশ্য যেমন কিছু সফল হয়নি, কিন্তু অন্যদিকে আমাদের ভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে। ভালো ভালো খাবার, জায়গা আর হোটেল খাদ্য। সুজাতার মা আমাদের একটু মিষ্টিমুখ করাবার নাম করে 3 রকম খাবার এনে দিলেন এবং জোর করতে লাগলেন। বিশাখা বলল, মা, সাবধান থেকো কিন্তু। উনি হয়তো তোমার এই মিষ্টি খাওয়ানো নিয়ে জোর করার কথা আবার কোনো গল্পে লিখে দেবেন। ভদ্রমহিলা মিষ্টি হেসে বললেন, তাই নাকি? তুমি লেখো বুঝি? তা আমাকে নিয়ে আর কি লিখবে? বুড়িদের সম্পর্কে লেখা কে আর পড়বে? আমাকে উৎসাহের সঙ্গে বলতেই হল, না না, আপনি বুড়ি কে বলেছে? ঘরের দেয়ালে অনেকগুলি ছবি। তার মধ্যে থেকে ডক্টর বিনয় লাহিড়ীকে দেবরাজ সহজেই চিনে নিল। ভদ্রলোকের মুখে রবীন্দ্রনাথের কায়দায় পাকা দাড়ি। তিনি শেষ জীবনে দার্জিলিংয়ের গরিব নেপালিদের মধ্যে বিনা পয়সায় হোমিওপ্যাথিক ওষুধ বিলি করতেন। দেবরাজ সুজাতার মাকে জিজ্ঞেস করল, আচ্ছা, ওনার তো প্রচুর বইপত্র ছিল শুনেছি, সেগুলো এখানে নেই? সুজাতার মা অলকা দেবী বললেন,
আমার শ্বশুরমশাইয়ের বই কেনার বাতিক ছিল সাংঘাতিক। হাজার হাজার বই বাড়িতে। সেসব বই এখন রাখবার জায়গাই হয় না। এ বাড়িতেও ছিল অনেক বই। উনি মারা যাবার পর কিছু বিলি করে দেওয়া হয়েছে, কিছু নিয়ে রাখা হয়েছে কলকাতার বাড়িতে। এ বাড়িতে তো সারা বছর কেউ থাকে না, বছরে বড়জোর একবার আসা হয়। বড্ড চুরি হয় এখানে। সরল ভালো মানুষের মতন মুখ করে দেবরাজ জিজ্ঞেস করল, বইও চুরি হয়? আমি হাসি চাপবার জন্যে মুখ ফেরালাম। অলকা দেবী বললেন, ছিঁচকে চোররা ঢুকে যা পায় তাই নষ্ট করে, সেই জন্য এখানে আর কিছু রাখি না। দেবরাজ বলল, একদিন আপনাদের কলকাতার বাড়িতে যাব, বই দেখে আসব। পুরনো বই দেখতে আমার খুব ভালো লাগে। টেম্পলস ইন উত্তরপ্রদেশ বইটা অনেকদিন আউট অফ প্রিন্ট, যদি একটু পড়বার সুযোগ পাই। অলকা দেবী বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এসো আমাদের বাড়িতে। কলকাতায় আমাদের বাড়ি সিআইটি রোডে, পার্ক সার্কাস ময়দানের একটু আগে। বুঝলাম, দেবরাজ লাইন তৈরি করে নিয়েছে। ওদের কলকাতার বাড়িতে সে নিশ্চয়ই হানা দেবে এরপর। রাস্তার দিকের কাচের জানলার পাশে দাঁড়িয়েছিল বিশাখা। ওর সঙ্গে ভাব জমাবার জন্যে আমি দেয়ালের ছবি দেখবার ছুতোয় সেদিকে উঠে গেলাম। একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। পণ্ডিত রবিশঙ্করের সামনে মুখোমুখি দাঁড়িয়ে হাত তুলে নমস্কার করছেন একজন দীর্ঘকায় মধ্যবয়স্ক লোক। কুঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরা। ভদ্রলোকের চেহারায় বেশ ব্যক্তিত্বের ছাপ আছে। রবিশঙ্করের সামনে দাঁড়িয়ে আছেন যখন, তখন ইনি নিশ্চয়ই একজন কেউকেটা হবেন, অথচ আমি চিনি না। কিষেন মহারাজ কিংবা আল্লাহ রাখা নয় তো? আমি বিশাখাকে জিজ্ঞেস করলাম, ইনি কে? বিশাখা বলল, আমার বাবা। ও, উনি বুঝি গান বাজনা করেন? বিশাখা হেসে ফেলে বলল, না না, আমার বাবা কোথাও গান গাইতে যান না, তবে গান খুব ভালোবাসেন। ওই ছবিটা তোলা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনার ঠাকুরদার মতন আপনার বাবাও বুঝি কোথাও পড়ান টরান? না, বাবা বিজনেস দেখেন। রবিশঙ্কর আপনাদের বাড়িতে এসেছিলেন? বাড়িতে নয়, আমাদের হলে। রবিশঙ্কর একবার একটা চ্যারিটি ফাংশনে এসেছিলেন। কোথায় এসেছিলেন? আমাদের একটা সিনেমা হল আছে, রোহিণী, সেখানে। রোহিণী? শিয়ালদার কাছে? হ্যাঁ, এখন অবশ্য অনেকদিন সেটা বন্ধ, স্ট্রাইক ফাইক কি যেন চলছে। আমি হঠাৎ মূর্তির মতন স্থির হয়ে গেলাম। আমার হাতে খাবারের প্লেট, তাতে 2টি করে শনপাপড়ি, রসকদম্ব আর ছানার জিলিপি। মাত্র কয়েকদিন আগে আমি রোহিণী সিনেমার সামনে ফুটপাতের ওপর অনশনরত ধর্মঘটিদের সঙ্গে বসেছিলাম কিছুক্ষণ, আর আজ সেই সিনেমা হলের মালিকের বাড়িতে তার সুন্দরী মেয়ের সঙ্গে লোভনীয় সব খাবার খেতে খেতে গল্প করছি। আমার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ছবিঘরে অন্ধকার। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।